প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 11.2 এর কয়েকটি অঙ্ক পড়েছিলাম। আশা করছি তোমরা বাড়িতে ওগুলো ভালোভাবে পড়েছো এবং বুঝতে পেরেছো। তো আমি তারপরে অঙ্ক শুরু করি। তো আমরা গত ক্লাসে করেছিলাম 16 পর্যন্ত। আজকে আমরা 18 নম্বর অঙ্কটি একটু পড়ি, দেখো করার চেষ্টা করব। তো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ যদি 10% হ্রাস পায়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে আয়তক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য বা প্রস্থ আমাদের দেয়া নেই, তাহলে আমরা ধরে নিব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নিব। তো কত নম্বর? 18 নম্বর অঙ্কটি দেখো। মনে করি আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য x মিটার এবং আয়তক্ষেত্রটির প্রস্থ y মিটার। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি নিশ্চয়ই তোমরা জানো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? তো সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লেখো। সুতরাং আয়ত আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সমান কত হবে? x y বর্গ মিটার। দৈর্ঘ্য আর প্রস্থ, আর মিটারে গুণ করলে কিন্তু বর্গ মিটার হয়। সেন্টিমিটার গুণ করলে কি হবে তাহলে? বর্গ সেন্টিমিটার। তো এখন এখানে বলছি কি যে দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি করি, তাহলে 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য কতটুকু বাড়বে? দেখো 10% যদি বাড়াই তাহলে দৈর্ঘ্য কতটুকু বাড়বে? দেখো 10% বৃদ্ধিতে বর্ধিত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান কত হবে? x তো আমার আগে ছিল, এর উপরে আরো 10% বাড়বে, অর্থাৎ x এর 10% বাড়বে। তো x প্লাস x এর 10/100, তাই না? এটা কাটলে কত হবে দেখো? এটা হলো মিটার, তাই না? এটা হয়ে যাবে কিন্তু মিটার। তো x প্লাস এখানে হয় দেখো x/10 হবে এত মিটার সমান, একবারে করে দিলাম আমরা 11x/10 মিটার। কিভাবে করলাম দেখো? লসাগু করলাম। লসাগু করলে পরে এখানে 10x আর 1x 11x মিটার। এটা হলো যদি আমরা 10% বাড়াই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটি, তাহলে ওই বর্ধিত দৈর্ঘ্য হবে 1। এখন কি বলছে? যদি প্রস্থ আবার যদি আমরা 10% কমিয়ে দিই, তা 10% হ্রাসে খর্বিত আয়তের ক্ষেত্রফল আমরা লিখব, বা খর্বিত আয়তের দৈর্ঘ্য বা প্রস্থ এটা লিখব। দেখো কি বলেছে যে এখানে এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত। এইবারে আমরা দেখি যে 10% হ্রাসে, আমার ডাস্টারটি কোথায় গেল? আবার 10% হ্রাসে পরিবর্তিত আয়তক্ষেত্রের প্রস্থ, পরিবর্তিত আয়ত ক্ষেত্রের প্রস্থ কত হবে দেখো তো। তাইলে প্রস্থ আমার আগে ছিল কত? আগে ছিল y। তো y এখন যেহেতু হ্রাস পেয়েছে, এখানে কিন্তু বর্ধিত, বৃদ্ধিতে বাড়ছে, আর
হ্রাসে কিন্তু হবে কত, কমে যাবে। তো y মাইনাস y এর এটা এটা তো আমাদের 10% ছিল তাই না, দেখো এখানে 10% আছে, হ্যাঁ দুটোই 10%, তাহলে y এর 10% সমান y বিয়োগ y এর কত হবে দেখো 10/100, এটা এটা কাটলে কত হয় y মাইনাস 10 y মাইনাস y বাই 10, এগুলো কিন্তু মিটার, এখানেও মিটার এখানেও মিটার। তো এরপরে আমরা একটু উপরে লিখি, দেখো এটুকু আবার একবার বুঝাই দিচ্ছি তোমাদের। দেখো যে মনে করি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার ধরলাম, প্রস্থ y মিটার, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে xy বর্গ মিটার। তো এখন বলছে যদি 10% দৈর্ঘ্য বাড়াই আর প্রস্থ যদি কমাই, তো x% 10% বৃদ্ধিতে বর্ধিত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে কত, x আগে ছিল এই x এর আবার 10% বাড়বে, তাহলে প্লাস x এর 10%। তো আমরা এটাকে ক্যালকুলেশন করলে 11x/10 পেলাম। আবার একইভাবে বলছে যে প্রস্থ যদি আমরা 10% হ্রাস করি, দেখো 10 আবার 10% হ্রাসের পরিবর্তিত আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে, আগে ছিল y, এখন কিন্তু কমে যাবে, এইজন্য কত পার্সেন্ট কমবে বলছে প্রস্থ 10%। তো এখানে যদি অন্য পার্সেন্টও হতো, 15% যদি হ্রাস পাতো, আমরা এখানে কিন্তু 15 লিখতে পারতাম। তো y মাইনাস y এর 10%, তো পার্সেন্ট মানে কি নিচে 100, আমরা কাটাকাটি করার পরে কত হয় y/10 হয়। তো এখন এটুকু যদি আমরা এরকম করি, আবার লসাগু করি, দেখো উপরে নিচে ফেলি, ওই পরের অংশটি এখানে হবে, দেখো লসাগু করলে হবে কত 10y বিয়োগ y মিটার সমান সমান 9y/10 মিটার। আচ্ছা তাহলে এখন যে পরিবর্তিত আয়তক্ষেত্র তার ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ছিল এত, প্রস্থ ছিল এত। এখন দেখো পরিবর্তিত ক্ষেত্রটির ক্ষেত্রফল, পরিবর্তিত আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত হবে, দেখো দৈর্ঘ্য ছিল কত 11x/10 ইনটু প্রস্থ হলো কত 9y/10, দুটো মিটার ছিল, গুণ করলে কি হবে বর্গ মিটার হয়ে যাবে। তো এখন যদি এটা উপরে উপরে গুণ করো, দেখো 9×11 99, xy বাই হলো 100 এত বর্গ মিটার। আচ্ছা এখন দেখতে হবে যে এই ক্ষেত্রফলটা আগের থেকে বড় না কম, এখানে বলছে হ্রাস পাবে না বৃদ্ধি পাবে। দেখো আগের ক্ষেত্রফল, দেখো তোমাদের খাতায় লেখা আছে যে আগের ক্ষেত্রফলটা ছিল xy, আর এখন পরিবর্তিত ক্ষেত্রফল হলো 99xy/100। দেখো xy টা যদি বাদ দেই তাহলে 99/100 একের থেকে কিন্তু ছোট, তার মানে এই টোটাল সংখ্যাটা আগের xy থেকে ছোট। যেহেতু পরিবর্তিত ক্ষেত্রফল আমাদের কম হয়ে গেছে, এইজন্য ক্ষেত্রফল হ্রাস পেয়ে গেছে। বুঝতে পেরেছো তোমরা যে এই ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফলের সাথে আমরা কম্পেয়ার করলে দেখি যে এই ক্ষেত্রফলটা মূলত আগের থেকে ছোট বা কম, এইজন্য আমাদের ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। তাহলে লিখবো আমরা ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, সুতরাং ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। যেহেতু এখানে ওই কথাটা লিখতেও পারি আমরা, যেহেতু পরিবর্তিত ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফল থেকে কম, লেখো পূর্বের ক্ষেত্রফল অপেক্ষা কম, সেহেতু ক্ষেত্রফল হ্রাস পাবে, সেহেতু ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। তো এখন লিখবো যে ক্ষেত্রফল হ্রাস পায়, কতটুকু পেল, ক্ষেত্রফল হ্রাস পেয়েছে বুঝলাম আমরা, কিন্তু কতটুকু পেল সেটা হলো আগের ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা আমরা বিয়োগ করি। ক্ষেত্রফল হ্রাস পায়, দেখো সুতরাং ক্ষেত্রফল
হ্রাস পায় কতটুকু? দেখো আমার আগে ছিল xy মাইনাস হবে 99 xy বাই কত 100। আমরা মুছে পেয়ে একটু এত বর্গ মিটার। এখন যদি এখানে আমরা লসাগু করি, দেখো নিচে একটা এই xy এর নিচে একটি 1 রয়েছে, 1 আর 100 লসাগু কত হবে? 100 হবে, তাই না? তো এখানে হবে 100 xy মাইনাস 99 xy এত বর্গ মিটার সমান সমান 100y থেকে 100y থেকে যদি 99 xy যায় তাহলে থাকে কত? xy xy বাই 100 বর্গ মিটার। আচ্ছা, এই ক্ষেত্রফল আমাদের হ্রাস পেয়েছে, টোটাল এতটুকু হ্রাস পেয়েছে। এখন শতকরা যেহেতু বলছে তাহলে প্রতি 100তে কত, তাই না? তাহলে এই ক্ষেত্রফলটা হ্রাস পেয়েছে কততে? আমাদের যে পূর্বের ক্ষেত্রফলটি ছিল, পূর্বের ক্ষেত্রফল ছিল কি? পূর্বের ক্ষেত্রফল ছিল xy। তাহলে আমরা লিখব কি? xy বর্গ মিটারে হ্রাস পায় এত বর্গ মিটার, 1 বর্গ মিটার হ্রাস পায় কত? আবার 100 বর্গ মিটারে হ্রাস পায় কত? তো আমরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে তুলে ফেলছো, মুছে ফেলি। এখানে লিখব যে ক্ষেত্রফল xy বর্গ মিটারে হ্রাস পায় কত? xy বাই 100 বর্গ মিটার। তো ক্ষেত্রফল 1 বর্গ মিটারে হ্রাস পাবে কত? কম পাবে, তাহলে xy বাই 100 ইনটু xy। ক্ষেত্রফল যদি 100, যেহেতু শতকরা চেয়েছে এইজন্য 100 বলতে বের করতে হবে। তো xy গুণ 100 বাই 100 ইনটু xy। তো এই 100 কাটো, এই 100 কাটো, থাকে কত? 1। কাটাকাটিতে যদি সম্পূর্ণ কাটা যায় তাহলে 1 হবে। তো এখন তাহলে আমাদের অঙ্কটিতে কি দাঁড়ালো? উত্তর 1% হ্রাস। দেখো উত্তর 1% হ্রাস। উত্তর 1% হ্রাস। তো অঙ্কটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। একটু পরে তো এখন এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে আসে। তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে অঙ্কটি বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আমরা পরের অঙ্কটি করার চেষ্টা করছি, দেখি কি করা যায়। এরপরে আমরা করব 21 নম্বর অঙ্কটি করি। 21 নম্বর, একটি জমির ক্ষেত্রফল রয়েছে 432 বর্গমিটার। ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেয়া আছে, তাহলে অপর জমির ক্ষেত্রফল কত? এই 21 নম্বর অঙ্কটির মতো কিন্তু অঙ্ক আমাদের আসে, মাঝে মধ্যে দেখা যায়। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তুলতে পেরেছো, আমি বুঝে ফেলি। এখানে একটু পরে নিয়ম করে দেখো, একটি জমির ক্ষেত্রফল আছে কত? 432। এখন এই জমির একটা নিশ্চয়ই একটা দৈর্ঘ্য রয়েছে, একটি প্রস্থ রয়েছে। তো বলছে এই দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে অপর একটি জমির, দেখো দৈর্ঘ্যের অনুপাত আছে কত? প্রথম জমির দৈর্ঘ্য যদি 3 হয় তাহলে দ্বিতীয় জমিটার দৈর্ঘ্য হবে 4, এবং প্রথম জমির প্রস্থ যদি 2 হয় তাহলে দ্বিতীয় জমির প্রস্থ হবে কত? 5। তাহলে অপর জমিটার ক্ষেত্রফল কত? আচ্ছা, আমরা লিখবো যে দেওয়া আছে জমিদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত। আমরা 21 নম্বরের সমাধানে চলে যাই।
দেওয়া আছে জমি দ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত কত? অনুপাত আছে, দৈর্ঘ্যের অনুপাত রয়েছে, দেখা যাচ্ছে এখানে 3:4 3:4 এবং জমিদ্বয়ের প্রস্থের অনুপাত সমান কত আছে? 2:3 বোধহয়, তাই না? দেখো তো আছে 2:5, 2:3 না 2:5 আচ্ছা। এবং প্রথম জমির ক্ষেত্রফল লেখো। প্রথম জমির ক্ষেত্রফল আছে কত? 432 বর্গ মিটার। এই তথ্যগুলো আমাদের দেয়া আছে, এই তথ্য দ্বারাই কিন্তু আমাদের অঙ্কটি করতে হবে। তো অনুপাত যেহেতু দেওয়া আছে, অনুপাত মানে কি? এটা কিন্তু প্রকৃত সংখ্যা না, তাদেরকে একটা সংখ্যা দ্বারা কাটাকাটি করার পরে এই অবস্থাটা দাঁড়িয়েছে। আমরা সেই কত দিয়ে কাটাকাটি করছে সেই সংখ্যাটি আমরা জানি না। তো এখানে প্রশ্নও কিন্তু একই, একটা সংখ্যা দ্বারা কাটাকাটি করছে সে সংখ্যাটিও আমরা জানি না। এখন এখানে যে সংখ্যা দ্বারা কাটাকাটি করছে, এখানে সেই সংখ্যা দ্বারা যে সংখ্যা দ্বারা কাটাকাটি করছে সেগুলো কিন্তু এক কিনা তাও জানি না, আবার এক যে হবে তাও কথা না, আবার এক নাও হতে পারে, আবার হতেও পারে। তো আমরা আগেই এক ধরতে পারবো না, আমরা মনে করি যে দৈর্ঘ্যের বেলায় যে সংখ্যাটি দ্বারা কাটা হয়েছে সেটিকে আমি x ধরবো, আর প্রস্থের বেলায় যে সংখ্যাটা দ্বারা কাটা হয়েছে সেই সংখ্যাটিকে আমরা y ধরবো। তো আমরা মনে করি দৈর্ঘ্যের অনুপাতের সাধারণ রাশি, মনে করি দৈর্ঘ্যের অনুপাতের সাধারণ রাশি, দৈর্ঘ্যের অনুপাতের সাধারণ রাশি কত? দেখো তো, সাধারণ রাশি সমান x ধরলাম, এবং প্রস্থের বেলায় প্রস্থের কি ধরবো আমরা? দেখো, প্রস্থের অনুপাতের সাধারণ রাশি ধরবো আমরা y। তাহলে প্রথম জমির দৈর্ঘ্য যদি 3 হয়, 3x হয়, তাহলে দ্বিতীয় জমির দৈর্ঘ্য হবে 4x। তাহলে দেখো, তাহলে প্রথম জমির দৈর্ঘ্য 3x হলে দ্বিতীয় জমির দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 4x মিটার। এটাও কিন্তু মিটার হবে, এখানে একটু মিটারই করে দিই। তাহলে 3x মিটার হলে দ্বিতীয় জমির দৈর্ঘ্য হবে 4x মিটার। আবার প্রথম জমির প্রস্থ যদি কত আছে? 2x হয়, দ্বিতীয় 2y হয়, দ্বিতীয় জমির প্রস্থ হবে কত? 5y। আবার প্রথম জমির প্রস্থ 2y মিটার হলে দ্বিতীয় জমির কি হবে? প্রস্থ হবে 5y মিটার। তো প্রথম জমির ক্ষেত্রফল কত? দেখো, প্রথম জমির এটা এই জমিটি তো একটি আয়তকার, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দেখো, দৈর্ঘ্য আর প্রস্থ যদি সমান না, তাহলে আয়তকার হবে। তো আয়তকার জমির ক্ষেত্রফল বা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো প্রথম জমির ক্ষেত্রফল দেখো, সুতরাং প্রথম জমির ক্ষেত্রফল সমান প্রথম জমির দৈর্ঘ্য কত হয়েছে? 3x ইনটু প্রথম জমির প্রস্থ হলো 2y, এত বর্গ মিটার, সমান 3 × 6xy বর্গ মিটার।
এখন দেখো বাকি অংশটুকু করার আগে আমি বোর্ডটি মুছতে হবে। মোছার আগে আরেকটা জিনিস আমরা ধরে নিই বা বুঝে নিই। দেখো এখানে অনুপাতগুলো এই অঙ্কটিতে এই অনুপাত আছে, তো আমাদের যেহেতু সৃজনশীল অঙ্ক, তো এই অনুপাত আসবে না, অনুপাতগুলো চেঞ্জ হয়ে আসবে। তো সেইভাবেই কিন্তু তোমাকে ধারাবাহিকতাটা কিন্তু অঙ্কের একই। এই অঙ্কটি যদি করো তাহলে অনুপাত যাই থাকুক না কেন, যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু অনুপাত যাই হোক তুমি অঙ্কটি করতে পারো। এই অনুপাতে যে আসবে এমন কিন্তু কোনো কথা নয়। তো প্রথম জমির ক্ষেত্রফল এত, তো দ্বিতীয় জমির ক্ষেত্রফল কত হবে দেখো। এখন আমরা এখান থেকে আমরা যদি এই প্রথম জমির ক্ষেত্রফলটি দেওয়া ছিল কত 432, তাহলে আমরা লিখব প্রশ্ন মতে 661 432। তো আমরা উপরে মুছে ফেলি, তোমরা বুঝতে পেরেছো হয়তো অঙ্কটি। প্রশ্ন মতে প্রশ্ন মতে 6xy সমান হলো 432। কেন 432 হলো? দেখো এই 432 ক্ষেত্রফলটি কিন্তু ছিল প্রথম জমির ক্ষেত্রফল, আর প্রথম জমির ক্ষেত্রফল আমি বের করেছি এখানে। তো আমরা এখন 6xy যদি এই xy টা যদি ওই পাশে চলে যায়, তাহলে xy টা ধরি 6, xy এর মান আমরা বের করব 32/6। তো এখানে আমরা তাহলে 6 দ্বারা যদি কাটো, দেখো 6 7 42 থাকে কত 1 12, 6 দুগুণী 12। সুতরাং xy সুতরাং xy 72। তো আমাদের বের করতে বলছি কি, অঙ্কটি একটু লক্ষ্য করলে দেখতে পাই আমাদের বের করতে বলেছে আসলে দ্বিতীয় জমির ক্ষেত্রফল কত। তো দ্বিতীয় জমির দৈর্ঘ্য প্রস্থ কিন্তু এখানে আমাদের বের করা হয়েছে, তাই না? তাহলে এখন আমরা লিখব যে দ্বিতীয় জমির ক্ষেত্রফল, লিখব দ্বিতীয় জমির ক্ষেত্রফল সমান প্রথম জমি কত 4x, দ্বিতীয় জমি কত 5y এত বর্গ মিটার সমান 4 5 20 xy বর্গ মিটার, তাই না? তো এখন দেখো আমরা একটু নিচে মুছে ফেলি। এবারে আমরা দেখো 20 xy এর মান কত 72 এত বর্গ মিটার। এখানে আমি যেহেতু xy সমান 72 আমরা বের করে নিয়েছি আগে, তাই না? তো এখন এখানে যদি আমরা করি দেখো কত হয় 2 দুগুণ 4 7 দুগুণ 14 এত বর্গ মিটার। দেখো অনেক সময় কিন্তু তোমাদের বইতে এক এক বইতে এক এক তথ্য থাকে, বিভিন্ন এডিশনের বইতে বিভিন্ন তথ্য থাকে। এখানে আমার হয়েছে এইটি, এখন 432 এই সংখ্যাটি অনেকটা চেঞ্জ করা থাকবে, আবার অনুপাতগুলো চেঞ্জ করা থাকবে। তোমরা যদি অঙ্কগুলো একটা অঙ্ক ঠিকমতো বুঝো তাহলে কিন্তু বাকি অঙ্কগুলো একই রকম আসবে, অঙ্কের ধরন কিন্তু একই। আর সৃজনশীল অঙ্ক তো কমন ফেলানো যাবে না। তোমরা যদি বইয়ের অঙ্কগুলো সঠিকভাবে করতে পারো তাহলে কিন্তু এই অঙ্কগুলো তোমরা করতে পারো। তো দ্বিতীয় জমির ক্ষেত্রফল হলো কত? একটা উত্তর 1440 তো এই পর্যায়ে দেখো তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে, এখানে ইউটিউব চ্যানেলে যেহেতু আমরা ক্লাস নিচ্ছি এখানে কমেন্টের একটা অপশন আছে, ওখানে যদি তোমরা আমাকে প্রশ্ন করো তাহলে আমি উত্তর দিতে চেষ্টা করব। এবারে আমরা যদি একটা অঙ্ক রয়েছে, তো এই অঙ্কটিকে আমরা এখানে 3টি অঙ্ক রয়েছে সৃজনশীল, তো আমরা 2টি অঙ্ক করার চেষ্টা করব। তো আগে আমরা 22 নম্বর অঙ্কটি করি, তারপরে সৃজনশীলে যাই। 22 নম্বর অঙ্কটিতে কি রয়েছে একটু দেখি তো। নম্বর অঙ্কটিতে রয়েছে দেখো জেমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে
10% সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ অর্থ নেয়। দুজন লোক আছে, এরা করছে কি ব্যাংক থেকে ঋণ নিয়েছে আলাদা আলাদা পরিমাণ, একই মুনাফায় একই দিনে। তো জেমি 2 বছর পর মুনাফা আসলে যত টাকা দেয়, আর একজনকে সিমি বলছে কি যে 3 বছর পর সেই একই টাকা দেয়। তাহলে এখান থেকে তোমরা বলতে পারো যে কে আসলে বেশি টাকা নিয়েছে। দেখো এখানে যে 2 বছরে যে টাকা দিয়েছে আর একজনে কিন্তু 3 বছরে সেই একই পরিমাণ টাকা দিয়েছে। তো 3 বছরে যে টাকাটা দিয়েছে সে কিন্তু কম টাকা নিয়েছে, তাই না? তাহলে জেমি কিন্তু বেশি নিয়েছে। তো যাই হোক, আমাদের অনুপাত বের করতে বলছে, আমরা অনুপাতটা বের করার চেষ্টা করি। তো আমরা মনে করি জেমি নিয়েছিল x টাকা এবং সিমি নিয়েছিল y টাকা। তো লিখো তোমরা, দেখো মনে করি জেমি নিয়েছিল x টাকা এবং সিমি ছিল y টাকা। তো এখন মুনাফা কিন্তু সরল, দুই ধরনের মুনাফা রয়েছে, একটা হলো সরল মুনাফা আর একটা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা। তো এখন জেমি টাকাটা ইউজ করছে 2 বছর। তো এখন জেমি তাহলে 2 বছরের মুনাফা দেয় কত? জেমি 2 বছরের মুনাফা দেয় কত? তো এখানে উভয়ের মুনাফার হার ছিল কত? দেখো উভয়ের মুনাফার হার 10%। তো জেমি 2 বছরের মুনাফা দেয়, লেখো জেমি 2 বছরে মুনাফা দেয়। আমরা এই যে সরল মুনাফার একটা সূত্র পড়েছি, I = PNR, তাই না? এটা তোমাদের মনে আছে, সরল মুনাফা I = PNR। এখানে I হলো মুনাফা, P হলো আসল, N হলো কত সময়, R হলো মুনাফার হার। তো আমরা একবারে লিখবো, দেখো 2 বছরের মুনাফা দেয় কত সমান I হলো কত আসল, I বা P হলো কত x, N হলো কত 2 বছর, আর R হলো কত 10%, অর্থাৎ 10/100। এখানে যদি এটা আমরা কাটি আর এটাকে যদি কাটি 5 হয়, তো কত হবে দেখো, উপরে হবে x/5, তাই না? x/5 টাকা। তো এই টাকাটা কিন্তু সে মুনাফা দেয়, তাহলে মুনাফা আসলে দেয়, তাকে আসলও তো দিতে হবে। তো আসলটি কত রয়েছে দেখো, আসল কিন্তু ছিল x, তাহলে জেমি 2 বছরের মুনাফা আসলে দেবে কত? আসল প্লাস মুনাফা। তো দেখো জেমি 2 বছরের মুনাফা আসলে দেয়, সুতরাং জেমি 2 বছরে মুনাফা আসলে দেয়, মুনাফা আসলে দেয় কত দেবে? x ছিল তার আসল প্লাস x/5 টাকা সমান, আমরা লসাগু করলাম, এটা হবে সমান 6x/5 টাকা। তাহলে জেমি 2 বছরে দিয়েছে মোট টাকা 6x/5 টাকা। তো এই অংশটুকু যদি তোমরা বুঝো, তাহলে কিন্তু আমাদের অঙ্কটি কিন্তু সোজা হয়ে যাবে। তাহলে এখন আরেকটা লোক ছিল কত? সিমি। তাহলে 3 বছরে কত মুনাফা দিল, আর 3 বছরের মুনাফা আসলে কত দিল, সেই জিনিসটি আমরা বের করার চেষ্টা করছি। তো এবারে আমরা উপরে লিখি, তাহলে দেখো উপরে একটু মুছে দিলি, সিমির কিন্তু y টাকা ছিল, তাই না? তো আমরা এখানে দেখো সিমি 3 বছরে, সে তো 3 বছর খাটিয়েছে টাকাটা, তাই না? এর 3 বছর হবে। সিমি 3 বছরে মুনাফা দেয়
সেই একই সূত্র, আই সমান পি এন আর। পি কত? পি মানে আসল, সিমির আসল ছিল ওয়াই টাকা, ওয়াই। আর সিমি কত বছর খাটিয়েছে টাকাটা? 3 বছর। 3 আর উভয়ের কিন্তু 10%, আর 10 এখানে পার্সেন্ট আমরা করতে পারি, বা 10/100 লিখি একবারে, 10/100। এই টাকাটা সিমি কি করলো? 3 বছরে মুনাফা দিল। তো এখানে ক্যালকুলেশন করে দেখি আমাদের কত হয়। দেখো এই জিরো কাটা যায়, আর কিছু কাটা যায় না, তো 3y/10 টাকা। এই টাকাটা কি? এটি মুনাফা। তাহলে আসল দিতে হবে। তাহলে সিমি 3 বছরের মুনাফা আসলে দেয় কত? যেটা আমরা জেমির বেলায় 2 বছরের জন্য বের করেছিলাম, এর সিমির বেলায় আমরা 3 বছর লিখব। সুতরাং সিমি 3 বছরে মুনাফা আসলে দেয়। তো মুনাফা আসলে দেবে কত? এর আসল ছিল কত? y টাকা, y, আর মুনাফা হলো কত? 3y/10 টাকা সমান, এখান থেকে 10y প্লাস 3y টাকা। সমান সমান কত? 10 আর 3 13, y/10 টাকা। দেখো এখন কথাটা হলো, জেমি 2 বছরে দিয়েছিল এত টাকা, আর সিমি 3 বছরে দিয়েছে এত টাকা। ওখানে প্রশ্ন কিন্তু উল্লেখ করা আছে যে ও 2 বছরে যে টাকা দেবে, আর সিমি 3 বছরে সেই একই টাকা দেবে। তাহলে আমরা লিখব কি? দেখো প্রশ্ন মতে এটা সমান এটা, যেহেতু একই সমান পরিমাণ টাকা তারা দেবে মুনাফা আসলে, তাহলে আমরা লিখব প্রশ্ন মতে 6x/5 সমান 10y/ এত। বুঝতে পারছো নিশ্চয়ই? কারণ ওরা যেহেতু বলছে যে সমান পরিমাণ টাকা দেবে, তাহলে এই টাকা আর এই টাকা কিন্তু সমান। তো আমরা যদি কোনাকুনি গুণ করে দিই, দেখো কোনাকুনি গুণ করলে কত হবে? দেখো 6 × 10 = 60, x = 50y। এখন আমি যদি 60y দ্বারা উভয় পক্ষকে ভাগ করি, 60x/60y সমান 50/50y/60y। দেখো 60y দ্বারা ভাগ করলাম, ভাগ। তো এই সাইডের এই সাইড যদি কাটা যায়, তাহলে থাকে কত? x/y সমান y কাটা যাবে, 0 0 কাটা যাবে, 5/6। দেখো ও এখানে তো 5 পাই না, এখানে তো 13, এই তো এখানে 13, তাহলে 5 × 65 হবে। এটি একটু ভুল হয়ে গেল। দেখো 5 × 65, এটি হবে 65। তো এইবারে আমাদের কাটা যাবে, একটু কাটা দিন হয়ে গেল, আমরা ভুল তথ্য লিখেছিলাম। এবারে যদি আমরা 5 দ্বারা কাটি, 5 × 13 65, 5 × 12 60, এটা হবে, তাই না? 5 দ্বারা কাটলে এখানে এটি হয়, আর এই পাশে 60 60 কাটা দেবে। তাহলে সুতরাং x/y সমান 13/12। তো দেখতে পাচ্ছ যে দেখো প্রথম অর্থাৎ জেমি যদি 13 টাকা নেয়, তাহলে সিমি নেবে 12 টাকা। যেহেতু ওখানে আমি আগেই বলেছিলাম যে কে টাকা বেশি নেবে, যে 2 বছরে টাকা শোধ করছে আর যে 3 বছরে টাকা শোধ করছে, তাহলে যে যত কম টাইমে টাকা একই পরিমাণ টাকা শোধ করবে, সে তত বেশি টাকা নেবে। তো প্রথম লোকের টাকা বেশি, তাই না? এটা কিন্তু টাকার অনুপাত, এটা কিন্তু টাকার অনুপাত। তাহলে লিখবো, তাহলে আমি যেহেতু আমি x ধরেছিলাম জেমির টাকা আর y ধরেছিলাম সিমির টাকা, তাহলে লিখবো যে জেমি ইজ টু সিমি, বা তাদের
এর অনুপাত, আসলের অনুপাত বা মূলধনের অনুপাত, দেখো এখানে কি লেখা যায়, সুতরাং জেমি ও সিমি মূলধনের অনুপাত কত? অনুপাত সমান 13:12। এটি হলো আমার উত্তর। তো আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো আমরা সৃজনশীল অঙ্ক আমাদের আরো কয়েকটি রয়েছে, আমরা আজ আর আমাদের হাতে সময় নেই, আগামী ক্লাসে বাকি অঙ্কগুলো করবে। এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট অঙ্ক করাচ্ছি, এই অঙ্কগুলো যদি করো তোমরা তাহলে কিন্তু তোমাদের সৃজনশীল অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস এ পর্যন্তই শেষ।